আসসালামু আলাইকুম। ১৫০ মিলিয়নের প্লেয়ারটা আসলে রিয়াল মাদ্রিদের কে? পেরেজের এই কথার পর অনেক আলোচনা খুবই অপেক্ষারত কেটেছে গতকালকে রিয়াল মাদ্রিদ ফ্যানদের। কারণ কে হচ্ছে সেই ১৫০ মিলিয়নের প্লেয়ার? সেখানে শেষ পর্যন্ত পেরেজ জানিয়ে দিলেন যে আজকে না, মঙ্গলবারে জানাবেন সেই ১৫০ মিলিয়নের প্লেয়ারটা কে। আসলে কি ১৫০ মিলিয়ন খরচ করার মতো রিয়াল মাদ্রিদ যে খরচ করবে যে প্লেয়ারের জন্য, সেই প্লেয়ার কি আসলেই রিয়াল মাদ্রিদকে সবকিছু এনে দিতে পারেন বা রিয়াল মাদ্রিদের জন্য উপযুক্ত? এখন পর্যন্ত তিনি যতটুকু শোনা যাচ্ছে বা তার কথা স্পষ্ট বোঝা গেল যে প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ার আপাতত ১৫০ মিলিয়নের যে কোটা, সেই কোটার মধ্যে পড়েন নাই। অর্থাৎ প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ার রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আসছেন না। যে ১৫০ মিলিয়ন যে ১৫০ মিলিয়ন দিয়ে যে প্লেয়ারটা কিনতেছে সেটা প্রিমিয়ার লিগের বাইরে। যদি প্রিমিয়ার লিগের বাইরে হয় তাহলে সবার নজর এই মুহূর্তে কার দিকে? সবার নজর এই মুহূর্তে পিএসজির দুইজন মিডফিল্ডারের দিকে। আর তারা হচ্ছে বিতিনহা এবং জন নেভেস। বিতিনহা জন নেভেসের উপরে হয়তো রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষের নজর, কিন্তু আসলে কি পিএসজি ছেড়ে দেবে জন নেভেস কিংবা বিতিনহার মতো সেরা দুইজন ফুটবলারকে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ব্যাক টু ব্যাক ট্রফি জয়ে এই দুই প্লেয়ারের অবদান কখনোই ভুলতে পারবে না পিএসজি, এবং ফুটবল দুনিয়া দেখেছে যে আসলে জন নেভেস কিংবা বিতিনহারা কিভাবে মিড কন্ট্রোল করতে পারেন, এবং মিড কন্ট্রোলের কারণেই পিএসজি বর্তমান সময়ের সেরা ক্লাব হয়ে দাঁড়িয়েছে, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয় করেছে। সো এই দুইজন প্লেয়ারকে আসলে পিএসজি ১৫০ মিলিয়নের ছাড়বে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকে যায়। তারপরেও আশায় থাকুন, হয়তো কোনো মিরাকেল বা কোনো অদ্ভুত কোনো ঘটনা ঘটে যেতে পারে। পেরেজ হয়তো সিডনি নিয়েও আসতে পারেন ওই রকম কোনো দামি প্লেয়ারকে, সেটা মঙ্গলবার না আসলে বোঝা যাবে না। তবে রিয়াল মাদ্রিদ এখানে একদিক থেকে ডিফেন্স লাইন শক্তিশালী করে, বিশেষ করে ডিফেন্স লাইনে তারা দীর্ঘদিন ধরে ভুগছিল। গত বছর একটা বছর আমরা দেখেছিলাম যে তারা রীতিমতো প্রায় ভুগতেছিল এই ডিফেন্স লাইনের কল্যাণে। কাউন্টার অ্যাটাক তারা ফেরত দিতে পাঠিয়ে খুবই ব্যর্থ হচ্ছিল বারবার। এই ডিফেন্স লাইন নিয়ে খুবই ভোগান্তির পর অবশেষে তারা দলে বেরিয়েছে। ইন্টার মিলানে খেলা থাকা ডামফ্রিজ নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারকে তারা দলে নিয়েছে। সেই সাথে ফ্রান্সের কোনাতে, যে কোনাতে লিভারপুলের হয়ে খেলা থাকেন, এবং এই লিভারপুল থেকে এবং ইন্টার মিলান থেকে এই দুই ডিফেন্ডারকে কিনে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ, এবং সেখানে খুবই বাজিমাত করিয়েছে। ডামফ্রিজকে ২০ মিলিয়ন এবং কোনা থেকে ফ্রি এজেন্টে কিন্তু দলে নিয়েছে। যে ডামফ্রিজ লাস্ট রীতিমতো সব ম্যাচ খেলতে পারেন নাই, মাঠে এবং ডাগআউটে দু জায়গায় তার স্থান ছিল যথারীতি। সেই ডামফ্রিজ এবং কোনাতে এই আগামী সিজনটা কতটা সার্ভিস দিতে পারবেন, এবং ইনজুরি মুক্ত থেকে রিয়াল মাদ্রিদকে পুরোপুরি যদি সার্ভিসটা দিতে পারেন তাহলে আসলে রিয়ালের জন্যই ভালো হবে। কারণ রিয়াল মাদ্রিদের আমরা ওই জায়গায় আমরা বারবার দেখছিলাম গত সিজনটা কিভাবে ভুগছিল। ট্রেন্ট আর্নল্ড আসার পরও তাদের সেই ভোগান্তিটা ফুরায়নি। আসানসিওর উপর ভরসা রাখলেও আসানসিও ঠিকঠাক ভরসা রাখতে পারেন না রিয়াল মাদ্রিদের উপর, এবং রিয়াল মাদ্রিদকে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং রিয়াল মাদ্রিদের তিনি যে লেভেলের ডিফেন্ডার, সেই লেভেলের পারফরমেন্স আমরা দেখতে পারি নাই। সো এই জায়গায় জিতে গেছে হয়তো রিয়াল মাদ্রিদ ডিফেন্স লাইনের যে দুইজন ডিফেন্ডারকে তারা স্বল্প মূল্যে কিনে ফেলছে, এবং কেনার পর এই দুইজন কিন্তু বলতে পারেন যে এত খারাপ ডিফেন্ডার না, এরা আন্তর্জাতিক লেভেলেরই ডিফেন্ডার। সো এই দুই ডিফেন্ডার ডামফ্রিজ এবং কোনা থেকে কিনে রিয়াল মাদ্রিদ জিতে গেছে আমার কাছে মনে হয়। এখন শুধু অপেক্ষায় থাকুন যে ১৫০ মিলিয়নের প্লেয়ারটা আসলে কে? জো নেভেস নাকি বিতিনহা নাকি মেচালো অলিসে? অলিসেকে বায়ার্ন মিউনিখ ছাড়বে বলে মনে হয় না। সো ঘুরে ফিরে ওই মিডফিল্ড বিতিনহা কিংবা ওই জো নেভেসেরই নাম আসে। এখন বাকিটা জানে পেরেজ, ফ্লোরেন্তিনো পেরেজ আসলে মঙ্গলবার কার নাম ঘোষণা করবেন, এখন পর্যন্ত কাদের সাথে আলোচনা হচ্ছে সেটা আমরা জানি না। সো অপেক্ষায় থাকুন রিয়াল ফ্যানরা, দেখুন আসলে কি করতে যাচ্ছে বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে। রিয়াল মাদ্রিদের স্কোয়াডে শক্তিশালী মানে রিয়াল ফ্যানদের জন্য জুড়ে সুরে কিছু বলা এবং প্রতিপক্ষকে দাপিয়ে কাঁপিয়ে দেয়া। সো অপেক্ষায় দেখা পালা। এখন মঙ্গলবার আসুক, দেখি এখন ১৫০ মিলিয়নের আসলে এই প্লেয়ারটাকে।